আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। হেডিংটা দেখেই বুঝতে পারছেন যে পেছনে খাড়াই পাহাড়, সামনে গভীর খাদ। জেনারেল জামান ফেঁসে গেছেন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি অভূতপূর্ব রাজনৈতিক বিচ্ছিন্নতার সম্মুখীন। এমন একটি পরিস্থিতি যেখানে তিনি সকল প্রধান রাজনৈতিক শক্তি থেকে আস্থা হারিয়েছেন। এই অবস্থা তার প্রাতিষ্ঠানিক যে ক্ষমতা সেটাকে দুর্বল করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের সেনাবাহিনীর যে একটা ঐতিহ্যগত দেশপ্রেমিক বাহিনী হিসেবে পরিচয় ছিল এতকাল, সেই পরিচয়কে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তও করেছে। সহজ কথায়, গত কয়েক মাসে সেনার নিষ্ক্রিয়তা, সেনাপ্রধানের কথা না রাখার কথা, ব্যক্তিগতভাবে সেনাপ্রধানকে প্রকাশ্যে চরম গালিগালাজ করলেও শাস্তির মুখোমুখি কাউকে না করা, সব মিলিয়ে সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে পরিহাস ও উপহাসের পাত্র। আর এই সব কিছুর দায় স্পষ্টতই বর্তায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ওপর। সব দিক থেকে সংশয় তৈরি হয়েছে সেনাপ্রধানকে নিয়ে। আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে তার ভূমিকা আজ প্রমাণিত। সুতরাং আওয়ামী লীগ আজ কিংবা কাল কিংবা পরশু কিংবা 2 বছর পর যখনই ফিরে আসুক ক্ষমতায়, নিস্তার নেই ওয়াকারুজ্জামানের। বাহিনী থেকে অবসর নিলেও আওয়ামী লীগ তাকে ঠিক টেনে আনবে, দেশদ্রোহিতার অপরাধে বিচারের মুখোমুখি করবে। আবার আওয়ামী লীগ ব্যতি রেখে দেশে অন্য যে দলগুলো আছে, বিএনপি, জামাত, এনসিপি ইত্যাদি, তারাও ছাড়বে না জেনারেল জামানকে। বিদেশি শক্তি যাদের স্টেক আছে বাংলাদেশে, তারাও ছাড়বে না। এই বিদেশি শক্তি বলতে মুখ্যত ভারত, পাকিস্তান এবং আমেরিকা। এই আলোচনায় আমরা একে একে দেখব ওয়াকারুজ্জামানের মিথ্যাচার, অপদার্থতা কিভাবে প্রতিটি রাজনৈতিক দল এবং বিদেশি শক্তিকে তার বিরুদ্ধ করে তুলেছে। প্রথমে বলি ভারতের কথা। শেখ হাসিনার বিদায়ের সময় থেকে ভারত ওয়াকারুজ্জামানকে কনফিডেন্সে নিয়েছিল। কনফিডেন্সে নিয়েছিল। ভারতের সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী শেখ হাসিনা যাতে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারেন সেই ব্যবস্থা করেছিলেন ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলে। তিনি নিজে বলেছেন, দ্বিবেদী ভারতের জেনারেল, তিনি নিজে বলেছেন 5 আগস্ট তারিখে সকাল থেকে তিনি বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে টেলিফোনে সম্পর্ক রেখেছিলেন। গত বছর অর্থাৎ 2025-এর মার্চে আফ্রিকা সফর সেরে দেশে ফেরেন যখন ওয়াকারুজ্জামান, তখন অভ্যুত্থান ঘটিয়ে তাকে অপসারণ ও বন্দি করার এক চক্রান্ত হয়। সে সংবাদ আগেভাগে ওয়াকারুজ্জামানকে দিয়ে ভারত তাকে সতর্ক করে দিয়েছিল এবং তার জন্যেই ওয়াকারুজ্জামান সেদিন আফ্রিকা সফর সেরে ফেরার পর শাহজালাল বিমানবন্দরে না এসে তার বিমানকে অবতরণ করান তেজগাঁও সামরিক বিমানবন্দরে। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ভারতের ভাবনা চিন্তায় একটা বড় ভূমিকায় ওয়াকারুজ্জামানকে রেখেছিল ভারত। আর ওয়াকারুজ্জামান কি করেছিলেন, মাঝে মাঝে ভালো ভালো কথা, জ্ঞানের কথা, ওই যাত্রার দলের বিবেকের মতো কথা বলে ভারত শুধু নয়, গণতন্ত্র প্রিয় বাংলাদেশের মানুষের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছিলেন। মানুষের মনে আশা জেগেছিল এই মানুষটা তাদের দেশকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে নিয়ে আসবে। বিশ্বাস ছিল ভারতেরও, কিন্তু সে বিশ্বাসের মর্যাদা রাখেননি ওয়াকারুজ্জামান। ভারতের বিশ্বাসে
প্রথম ধাক্কা অক্টোবর 2025-এ, যখন ওয়াকারুজ্জামান কৌশলগতভাবে দুটি গুরুত্বপূর্ণ নিউ দিল্লির সম্মেলন এড়িয়ে গিয়েছিলেন, সাউথ এশিয়া কাউন্টার টেররিজম কনফারেন্স এবং জাতিসংঘের শান্তিরক্ষা অবদানকারী দেশগুলোর প্রধানদের নিয়ে জেনারেলদেরকে নিয়ে সম্মেলন হয়েছিল। ভারতে এলে দেশের ভেতরে ভারত বিরোধী শক্তিদের সমালোচনার মুখে পড়তে পারেন সেটা ভেবেই তিনি আসেননি। সমালোচনার ভয়ে যিনি ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অনুপস্থিত থাকেন, তাকে দিয়ে যে কাজের কাজ কিছু হবে না সেটা সেদিন বুঝে গিয়েছিল ভারত। তখন থেকেই ভারতের সঙ্গে ওয়াকারুজ্জামানের সম্পর্কে শীতলতা, যার সবচেয়ে বড় বই প্রকাশ ডিসেম্বর 30-31 2025 তারিখের 31-এর ঘটনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা এসেছিলেন। তিনি খালেদা জিয়ার অন্ত্যেষ্টিতে অংশগ্রহণের জন্য আসেন এবং তারেক রহমানের সাথে দেখা করেন। কিন্তু সেনাপ্রধান তিনি আরও কয়েকজনের সঙ্গে দেখা করেন, যেমন আসিফ নজরুল এবং আরও দুজন উপদেষ্টার সঙ্গেও তিনি দেখা করেছিলেন। কিন্তু সেনাপ্রধান অনুরোধ করলেও জয়শঙ্কর তার সাথে দেখা করতে অস্বীকার করেন। এই বিষয়টি কূটনৈতিকভাবে একটা বড় বার্তা দেয়, জামানকে বুঝিয়ে দেয় ভারত যে জেনারেল ওয়াকারুজ্জামান তুমি বিশ্বাসের পাত্র নও। আওয়ামী লীগ ওয়াকারুজ্জামানকে দেখে বিশ্বাসঘাতক হিসেবে, শেখ হাসিনার পতনের ষড়যন্ত্রে অন্যতম সহায়ক হিসেবে। 4 তারিখ মানে 2024-এর 4 আগস্ট রাতে শেখ হাসিনাকে যখন তিনি বলছেন সেনা প্রস্তুত বিক্ষোভকারীদের মোকাবিলার জন্যে, যখন তিনি শেখ হাসিনাকে সাহস দিচ্ছেন এবং বলছেন সব ঠিক আছে, সেই একই সময়ে বিক্ষোভকারীদের ঢাকা অভিযান যাতে বাধা না পায় তার জন্য যাবতীয় ব্যারিকেড তুলে দেওয়ার সিদ্ধান্ত তিনি নিচ্ছেন। সেনাকে নির্দেশ দিচ্ছেন গুলি না চালাবার জন্যে। এমনকি শেখ হাসিনা ভারতে যাওয়ার জন্য যখন সামরিক বিমানে উঠছেন, তখনও ওয়াকারুজ্জামান তাকে ফোন করে বলছেন, স্যার আমার উপর নির্ভর করতে পারলেন না? আরও কিছু সময় নির্ভর করলে মৃত্যু অবধারিত ছিল শেখ হাসিনা এবং বোন শেখ রেহানার। হয়তো সেটাই চেয়েছিলেন ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা এবং তার বোন সেদিন বেঁচে গিয়েছিলেন, যে বেঁচে যান সেটা ভারতের কড়া হুঁশিয়ারিতে। একটি নির্বাচিত সরকারকে রক্ষা না করে ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়ে যে অপরাধ সেদিন করেছেন ওয়াকারুজ্জামান, তাতে দেশদ্রোহের অপরাধে তার বিচার কেবল সময়ের অপেক্ষা। এবার আসুন ওয়াকারুজ্জামানের সঙ্গে জামাতের সম্পর্ক নিয়ে। বড়ই জটিল সম্পর্ক। জামান শোনা যায় কৈশোর থেকে জামাতের সমর্থক। 24-এর 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সাংবাদিক সম্মেলনের কথাটা মনে করুন একবার। সেনাপ্রধান উদ্যোগ নিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা করছিলেন। তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। এই দলগুলোর মধ্যে যার নাম তিনি প্রথম করলেন তিনি আমিরে জামায়াত। যদিও সেই মুহূর্তে জামায়াত কিন্তু নিষিদ্ধ দল, তবু তার নাম সেনাপ্রধানের জিভের ডগায় সবার আগে এলো। কিন্তু এত করেও ভারত জামাতের মন জয় করতে পারেননি ওয়াকারুজ্জামান। কেননা শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবার জামাতি প্ল্যান সফল হয়নি ওয়াকারুজ্জামানের দোষে। কেন হাসিনাকে ভারতে যেতে দেয়া হলো, তাও আবার সামরিক বিমানে? সামরিক অফিসাররা পাহারা দিয়ে নিয়ে গেল তাকে। এটা কম বড় অপরাধ? ফয়জুর রহমান যদি সেদিন সেনাপ্রধান থাকতেন এমনটা হতে পারত না, এটা বিশ্বাস জামাতের। তাই জামাত সময় পেলে সুযোগ পেলে ওয়াকারুজ্জামানকে আগে ধরবে। বিএনপির কথায় আসি। বিএনপি ঐতিহাসিকভাবে সামরিক হস্তক্ষেপকে সন্দেহ করে। খালেদা জিয়ার মৃত্যু বিএনপিকে ভোটের লড়াইতে বেশ বড়সড় সুবিধে দিয়েছে, কিন্তু ভোটের দিন সেনার ভূমিকা কি হবে সেটা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। তারেক রহমান অনভিজ্ঞ নেতা,
আর গত 1.5 বছর বিএনপি নেতাদের পারফরম্যান্স বুঝিয়ে দিয়েছে জনসমর্থন এই মুহূর্তে থাকলেও সাংগঠনিকভাবে বিএনপি জামাতের সঙ্গে পাল্লা দিতে পারবে না, অন্তত এই মুহূর্তে তো বটেই। আরও বড় কারণ, সেই গ্রেনেড বিস্ফোরণ কাণ্ডে ধৃত তারেক রহমানকে ঝুলিয়ে রেখে পিটিয়ে মেরুদণ্ডের হাড়গোড় ভেঙে দেওয়ার কাজটা করেছিল কিন্তু অন্য কোনো সংস্থা নয়, সেনাবাহিনী। এই পিটাই বাহিনীর নেতৃত্বে ছিলেন যে তরুণ সেনা অফিসার সেদিন, তিনি আজকের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তারেক কি বদলা নেবেন না? তারেককে যারা চেনেন তারা বলবেন বদলা নেবেন তারেক। পাকিস্তানের কথায় আসি। পাকিস্তান কেন ওয়াকারুজ্জামানকে কঠিন শাস্তির মুখোমুখি করাবে? কারণ একসঙ্গে 2 নৌকায় চাপতে গিয়ে, মানে ভারত এবং পাকিস্তান 2 দেশের সঙ্গে একযোগে খেলতে গিয়ে দুদিকেই ধরা পড়ে গেছেন ওয়াকারুজ্জামান। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আইএসআই এবং পাকিস্তান সেনাবাহিনীর প্ল্যান বাংলাদেশে ইরানের ন্যাশনাল রেভলিউশনারি গার্ডের ধাঁচে একটি র্যাডিকালাইজড, একেবারে মৌলবাদী সমান্তরাল বাহিনী তৈরি করার। এর লক্ষ্য হলো বাংলাদেশ সেনাবাহিনীকে গুরুত্বহীন করে দেয়া। পাকিস্তানের পক্ষ সমর্থক অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীতে প্রভাব অর্জন করছে। নভেম্বর 2025-এ ঢাকা এবং রাওয়ালপিন্ডির মধ্যে সর্বোচ্চ স্তরের সামরিক কর্মীদের কথোপকথন হয়ে গেছে এবং 1971 সালের পর থেকে প্রথমবার এই কথোপকথন অনুষ্ঠিত হয়। যদিও এই সম্পর্কে যেগুলো বাইরে প্রকাশিত হচ্ছে, যে সমস্ত সংবাদ, সেগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে আসছে, তা হলেও বাস্তবতা এটাই যে জেনারেল জামান পাকিস্তানি অনুপ্রবেশ, পাকিস্তানিদের যেমন ঢাকায় আসার ব্যাপারে একদিকে তিনি পরোক্ষে তাদেরকে সমর্থন দিচ্ছেন, আবার প্রত্যক্ষভাবে পাকিস্তানি অনুপ্রবেশের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, ভারতের হয়ে অনেক সময় কথা বলছেন এবং পাকিস্তান এই জন্যেই তাঁর অপসারণে আগ্রহী। নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে গিয়ে বেশ কিছু ফাঁকা বুলি দিয়েছেন ওয়াকারুজ্জামান, যা সরাসরি গেছে আমেরিকার বিরুদ্ধে। যেমন হিউম্যান করিডর তৈরি, যেমন চট্টগ্রাম বন্দর লিজ দেয়া ইত্যাদি। তিনি কি বলেছিলেন ওয়াকারুজ্জামান? যে এটাও অন্তর্বর্তী সরকারের কাজ নয় এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, এটা একটা নির্বাচিত সরকার এসেই এই সিদ্ধান্ত নিতে পারে। এবং এই কথাগুলো বলা বাহুল্য, আজকে বাংলাদেশে যে আমেরিকা বিরোধী একটা মানসিকতা মোটামুটি ছড়িয়ে গেছে, বর্তমানে তৈরি হয়েছে, তার দায় অনেকটাই জেনারেল জামানের। যদিও তার ওসব কথা যে ফাঁকা বুলির বেশি কিছু ছিল না, সেটা পরে প্রমাণিত। এবার আসুন নির্বাচন উত্তর যে সংকট, নির্বাচনের পরের যে সংকট, যে সম্ভাবিত পরিস্থিতি তৈরি হতে পারে সেই প্রসঙ্গে। 1 নম্বর, প্রথমত বিএনপির একটা সুস্পষ্ট বিজয় সম্ভাবনা আছে। এই সম্ভাবনা অনেকেই যারা জরিপকারীরা বলছেন 50 থেকে 60%। বর্তমান জরিপ বিএনপিকে এগিয়ে দেখাচ্ছে, বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যুর পরে। বিএনপির দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কিন্তু জেনারেল জামানের টিকে থাকার সম্ভাবনা নেই। তারেক রহমান জবাবদিহিতা দাবি করতে পারেন যদি তিনি প্রধানমন্ত্রী হন। পূর্ববর্তী সেনা নেতৃত্বের অধীন সেনা অপরাধের জন্য অনুসন্ধান চালাতে পারে তারেকের সরকার, যদি তারেক সরকার গঠন করতে পারেন। 2024-25-এ সেনাদের গায়েব করা সম্পর্কে রিপোর্ট কিন্তু রয়েছে, তার দায়ও ওয়াকারুজ্জামানের। পরিস্থিতি 2, জামাত যদি শক্তিশালী হয়ে ওঠে, তার সম্ভাবনা 25 থেকে 35%। নতুন যেসব জরিপ হচ্ছে তারা কিন্তু জামাতকে ক্রমশ শক্তিশালী হওয়া দেখাচ্ছে। আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের IRI তাদের সমীক্ষায় বিএনপির ভোট শতাংশ 33 এবং জামাত 29% ভোটারের পছন্দ। যদি জামাত প্রত্যাশার চেয়ে ভালো পারফর্ম করে, এবং সেটা খুবই সম্ভব, কারণ জাতীয় নাগরিক পার্টির সাথে তারা জোট তৈরি করেছে এবং সেনাবাহিনীও কিন্তু আবার তাদের হয়েও হস্তক্ষেপ
করতে পারে, কিন্তু করতে পারবে না। এইখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভারত ও আমেরিকার চাপে যদি জামাতের ফিরে আসার সম্ভাবনা হয়, ভারত এবং আমেরিকার চাপে ওয়াকারুজ্জামানের সেনাবাহিনীকে একটা ব্যবস্থা করতেই হবে, এবং সেই ব্যবস্থাটা জামাতের বিরুদ্ধে। তেমন পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকার পর্যন্ত প্রতিস্থাপিত হতে পারে ঢাকায়, কিংবা জামাত সহ ইসলামী দলগুলোকে বাদ দিয়ে একটি জাতীয় সরকারও প্রতিষ্ঠিত হতে পারে, এবং তখন জেনারেল জামানকে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর যদি কোনো রকম পরিষ্কার ফলাফল কারোর পক্ষে না থাকে, তার সম্ভাবনা অনেকেই বলছেন প্রায় 15 থেকে 25%, এবং পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা কারোর বা কোনো জোটে না থাকলে এমন পরিস্থিতিতে সেনাবাহিনী ক্রমবর্ধমান চাপে থাকে। এই পরিস্থিতিতে সেনা হস্তক্ষেপের একটা ঐতিহাসিক সম্ভাবনা পুনরায় আসতে পারে। তবে সে সামরিক অভ্যুত্থান করবে ওয়াকারুজ্জামান নন, সেনার অভ্যন্তরের আওয়ামী লীগ পন্থীয় ও ভারতপন্থীরা, এবং পেছনে থাকবে আমেরিকা। ভারত ইতিমধ্যে ওয়াকারুজ্জামানের কাছ থেকে দূরে সরে গেছে। জেনারেল জামান নিজের আন্তর্জাতিক উপস্থিতি ও গুরুত্ব হারিয়ে ফেলেছেন। এই মুহূর্তে কেউ তার পাশে নেই, আবার দেশের মানুষের কাছেও তিনি ধিক্কৃত। দেশের বর্তমান দুরবস্থার জন্য তাকে দায়ী করে দেশের মানুষ। তার স্বাভাবিক অবসর 2027 সালের জুনে হওয়ার কথা, কিন্তু তাকে চলে যেতে হবে তার অনেক আগে। একটি মানুষ যখন সকল পক্ষ থেকে অবিশ্বস্ত হলে যা হয়, তাই হয়েছে জেনারেল জামানের। জেনারেল ওয়াকারুজ্জামানের বর্তমান পরিস্থিতি তাই সত্যিকারের কঠিন পরিস্থিতি। পিছনে পাশে খাড়াই পাহাড়, আর সামনে গভীর খাদ, পালানোর পথ নেই। বেঈমানদের ভবিষ্যৎ এটাই হয়। ধন্যবাদ। গত 2-3 দিন আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা এবং সহযোগিতা দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। গত 3টি ভিডিওতে আপনারা হাজার হাজার ভাই বোন সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করেছেন, বন্ধু বান্ধবকে বলে সাবস্ক্রাইব করিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করব এভাবে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলকে 1 লক্ষের পরিবারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তো চলুন আসুন, আজকে যে বিষয়টা এতক্ষণ আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে কি কথা বলছি। হঠাৎ করে আমাদের রজার খলিল বা নিরাপত্তা উপদেষ্টা, ওনাকে কেন ইউএসএতে ডাকা হয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলব। তো এই বিষয়টাতে যাওয়ার আগে আমরা ছোটখাটো 2-1টা বিষয় একটু আলোচনা করি। এটা অবশ্যই আপনারা সকলেই জানেন এবং আমার চেয়ে আরো ভালোই জানেন যে গতকাল রাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ঢাকার ওপেন রাস্তায় গুলি করে নিধন করেছে। ওরাই বলছে যে জামাত শিবির, জানি না, হয়তো কাল পরশু হয়তো বলতে পারে যে না 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 এটা আওয়ামী লীগ করেছে। এছাড়াও জাকসু নির্বাচনে বিএনপি ভাইয়ের ভরাডুবি, এদিকে জামাত নেতা বা আমিরে জামাত উনি বলেছেন দেশ স্থিতিশীল না, নির্বাচনের পরিবেশ নেই। এরপরে আসছে রয়টার্সের একটা বিশাল নিউজ। রয়টার্স, বিবিসি সহ বাংলাদেশে অনেক পত্রিকায় করেছেন যে বাংলাদেশ কিনতে যাচ্ছে পাকিস্তান থেকে চীনের তৈরি বিশেষ যুদ্ধ বিমান। এই হচ্ছে যে গতকালকার আসলে মূল কাহিনী বা চিত্রনাট্য, আপনারা যেটাই বলেন, যে এই হচ্ছে যে মূলত অবস্থা গতকাল সারা দিন সারা রাতের। তো আমাদের এই বিমান বাহিনী প্রধান অলরেডি পাকিস্তানে আছেন এবং উনি ওখান থেকে JF-17 যুদ্ধ বিমান কেনার জন্য একটা কথাবার্তা বলছেন, হয়তো চুক্তিও হয়ে গেছে বা হবে, এরকম কিছু একটা আছে। এর ভিতরে আমি আপনাদের 3-4টা ভিডিওর আগে একবার বলেছিলাম যে তারেক জিয়া হয়তো নেক্সট টার্গেট। তখন অনেকে আমাকে বলেছেন তারেক জিয়া আপনি নেক্সট টার্গেট কিভাবে বললেন। দেখেন, 5ই আগস্টের পর ব্যাপক হত্যা নির্যাতন চলেছে আওয়ামী লীগের উপরে। নির্যাতন করতে করতে এক পর্যায়ে এখন আর ইলেকশনও করতে দিবেন, সবকিছুই শেষ, অলরেডি নমিনেশন এই সেই হয়ে গেছে। এখন নমিনেশন জাস্ট
বাছাই পর্ব শেষ হচ্ছে, ইলেকশন হবে 12 তারিখ। যদি আমি বিশ্বাস করি না ইলেকশন হবে বলে, এবং আমার মতো অনেকেই বিশ্বাস করেন না। তারপরে ইলেকশনের সবকিছু চলছে। তো এর ভিতরে আপনি জামাতের যদি একটু কিছু খেয়াল করেন তাহলে দেখবেন যে জামাতে ইসলাম প্রথমে নিজেরা করবে, 300 আসনে প্রার্থী দিবে, এরপর আবার এনসিপি নিল, এনসিপি বলা হলো যে 30টা আসন দিবে। গতকালকে আবার ওনাদের ওই যে তাহের, যে 50 লক্ষ গাজবাতুল হিন্দ, সে বললো যে 10 আসন সর্বোচ্চ দেওয়া যায়, তার এর বেশি না, 30 আসন কে বলছে আপনাদেরকে। এরপরে আবার ওনারা দেয়া বিএনপির সাথে দেখা করছেন, করে বলছেন যে নির্বাচনের হইলে যেই জিতবে আমরা সকলে মিলে বসে একটা সরকার করব, মানে আমরা হালুয়া রুটির ভাগে যাব। এরপরে সম্ভবত ওখানে তারেক জিয়ার সাথে মনে হয় বৈঠকটাই খুব একটা সফল হতে পারেননি। না পারার কারণে ওনারা আইসা এইবার বলতেছেন যে নির্বাচনের পরিবেশ নাই। তো ওই যে বলছে হাদির কথাটা, যে তারেক জিয়ার নেক্সট টার্গেট কিনা, দেখেন ইলেকশনটা যাতে না হয় এই জন্য কিন্তু হাদিরা মারাইছে জামাত ইসলাম, যে হাদিকে প্রথমে ওরাই বানাইছে এইরকম প্রমিনেন্ট ফিগারের মতো, যে সাউয়া মাউয়া চিরাফেল, যেইখানে অমুক তমুক, দিনের সালে কাউয়া, তারেক আমার, ডট ডট, এগুলো বইলে টলে হাদিকে এমন এক লাইমলাইটে আনছে যে হাদি হচ্ছে যে পৃথিবীর সারা ভারত বিদ্বেষী। তারে ফালাই দিলে ভারত বিদ্বেষীটা উস্কায় দেওয়া যাবে, তারে ফালাই দিলে আন্দোলন চলবে। এখন কইতেছে আজকে 23 দিন হয়ে গেল, এখনো হাদি হত্যার বিচার হইল না, ইলেকশন হইতে পারবে না, শাহবাগ দখল, এই সেই। তো পৃথিবীর কোন জায়গায় 23 দিনে বা ইয়ে হয় কি হত্যার বিচার হয়, বা হত্যাকারী ধরা যায়, কিন্তু হত্যার বিচার এটা কই? আর হত্যাকারী তো জামাতই করছে হত্যা, ভিতরে জামাত নিজের কাছে লুকাইয়া রাখছে, এখানে কার কি করার আছে। এইগুলোই যখন চলতেছে, এর ভিতরে আজকে আবার আরেকটা মজার কাহিনী। তারা কি বলছে যে একজন ব্যক্তিকেই চরম নিরাপত্তা দিতেছে এইটা সরকার, সেদিকে গুলো মানে তারেকের এসএসএফ এর নিরাপত্তা। তো তারেক তো আগেই জানতো, ইংল্যান্ড থাকতেই জানতো যে বাংলাদেশে গেলে জামাতই তারে মাইরা ফেলাবে, এই জন্যই সে এতদিন যায় না। পরে ইন্ডিয়ার সাথে কথা হয়েছে, তো ইন্ডিয়া বলছে না তুমি যাও, আমরা তোমাকে গোয়েন্দা তথ্য দিব, সরকারকে গোয়েন্দা তথ্য দিব, তোমাকে যাতে বাঁচাই রাখা যায়। এরপর উনি আসলেন, এসএসএফ নিরাপত্তা, আর্মি, বিডিআর, পুলিশ সব নিরাপত্তা উনি পাইলেন। এইটা এখন আবার জামাতের সহ্য হইতেছে না। হ্যাঁ, আপনারা যদি চিন্তা করেন যে 2008 সালে যেমন শেখ হাসিনার এসএসএফ এর নিরাপত্তা দিয়ে খালেদা জিয়াকে দিয়েছিল, দুই দলকেই দিয়েছিল, এবার তো আওয়ামী লীগ নাই, তো এখন তারেকরে দিছে, এই জন্য জামাতরে দিতে হবে এরকম তো কোনো চরিত্র নেই। আর পুলিশ প্রশাসন বলেন আর এই ইন্ট্রিম বদমাইশ গুলা বলেন, সবাই জানে যে না হত্যা, মার্ডার, খুন যা করবে এই জমাইত্যার গোষ্ঠীটাই করবে। সুতরাং সেই হিসাবে আছে এখন ওদের এই প্ল্যান যে এত কিছু সবকিছু হ্যান হয়েছে ত্যান হয়েছে, তারেকের পক্ষে মনে চলে যেতেছে, ব্যালেট মনে হয় পুলিশে মাইরা দিবে, এটা কোনো নির্বাচন নয়, এটা হচ্ছে ভাই নির্বাচন করিস না, আমরা যেহেতু এখনো 71-এর উপরে 24কে আনতারি নেই, এবং আমরা যেহেতু এই মতো ক্ষমতা যেতে পারবো না, শুধু তুইও যেতে পারবো, প্রয়োজনে তারিখকেও বাইরে ফেলাবে, এটা তাদের প্ল্যান। এই প্ল্যান যখন তারা চালাইতেছে, এর ভিতরে ওই যে মোস্তাফিজ খোস্তাফিজ নিয়ে লাগলো খেলায়। আচ্ছা এখন গোদরসা আমরা ইয়েতে যাবো না, কই ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, T20, আমাদের নিরাপত্তার অভাব। কয় যে মোস্তাফিজের নিরাপত্তা দিতে আরো নাই, আমাদের পুরো টিম গেলে নিরাপত্তা দিতে আরো না। আসলে এগুলো হচ্ছে যে ফাউল। আইসিসি বলছে তোমরা না আসলে তোমাদের পয়েন্ট কাটা যাবে, হ্যান হবে ত্যান হবে। এরপর আজকে ওনারা বইলা দিছেন সরাসরি আমরা খেলতে যাব না। কথা হচ্ছে ভাই তোরা খেলতে যাবি না, এটা তো 12 তারিখের পরে, 12 তারিখ যেই যারা জিতবে তারা পরে সিদ্ধান্ত নেবে, তোরা কে নেওয়ার আকবরাইয়া। এগুলো হচ্ছে সব আসলে ওই যে নির্বাচন বানচাল, ক্ষমতা আরো দীর্ঘায়িত করার একটা পুরানো কৌশল। এবার আসে যে খলিল সাহেবকে কেন ইউএসএ তে ডাকা হইলেন? আসলে খলিল সাহেবকে অন্য কিছুর জন্য ডাকা হয়নি। বাংলাদেশ ভারতের সাথে মারামারি করবে নাকি বাংলাদেশ আপনার পাকিস্তানের লগে কাপড় তুলা দিবে, এগুলা নিয়ে আমেরিকার কোনো চিন্তা নাই। আমেরিকার অ্যাম্বাসেডার থেকে 11 তারিখ বা 12 তারিখ, এবং সেই হিসাবে আমেরিকা এখন তাদেরকে ডাকছে, কারণ হচ্ছে ওই যে গত 2 দিন আগে ওনারা যে চায়নার ফ্লাইট কিনবে, F-17, সেইটা নিয়ে এখন লাগছে আমেরিকার মাইন্ডে। কথা হচ্ছে তুমি ওই বিমান কেন কিনবে? তুমি প্রয়োজনে আমার থেকে কিনো, ইউরোপ থেকে কিনো, চায়না থেকে কিনো, কারণ আমেরিকার প্রধান শত্রু আবার চায়না। চায়নার বিমান কিনতে পারবো না, প্রয়োজনে আমি তোমার F-16 দিব, আরো কিছু দেবো,
তুমি এগুলা কিনবা, কিন্তু এই বিমান কিনবা কেন? এটি হচ্ছে মূল কাহিনী, যে চায়নার কাছে তুমি আর যা বেচা দিবা পাশা বেচা দিতে পারতা না, চায়নার কাছ থেকে কিনতে পারতা না। আর চায়না তো সে আনা, চায়না নিজে বেছে না, চায়না পাকিস্তানের দিয়ে বেছে, মানে আমরা। আর এই বিমানগুলো হচ্ছে মূল কাঠামো, মূল যত মেশিনারি আছে সব চায়নার, শুধুমাত্র উপরের খোল। বাংলাদেশে যেমন বাসের খোলা বানায়, এই খোল বানাইতেছে পাইকারা, বানাইয়া এটা এখন বাংলাদেশের কাছে বেচবে। তো বেচলে এখানে পাকিস্তানের লাভ, প্রচুর লাভ, ওদের ইকোনমি দাঁড়ায়া যাবে এইসব। আর এইটা নিয়ে আসলে মূলত আমেরিকার মাথায় ঢুকছে। যদিও এখন আজকে আপনার বিভিন্ন পত্রিকায় দেখবেন যে ওরা বলা শুরু করবে অলরেডি, বা শুরু করেও দিছে অলরেডি, হয়তো কিছু কিছু নিউজও দেখতেছি যে না, আমাদের মেজর খলিল যাইতেছে, যে ওখানে যাইয়া ডোনাল্ড ট্রাম্প হয়তো একটা হুমকি দিবে যে কি ব্যাপার, প্রথমে আপনার ট্যারিফ নিয়ে আমাদের লগে বাড়াবাড়ি করলেন, এখন আবার আমাদের এই ভিসার জন্য আপনার 18 লাখ টাকা জমা দিতে হবে, এগুলা নিয়ে একটা ফাইটিং করতে নাকি আমাদের মেজর জেনারেল বিশিষ্ট উপদেষ্টা খলিল্লা নাকি যাইতেছেন আমেরিকাতে। কিন্তু আসলে না, খলিল্লাকে সরাসরি ডাকাইছে, কারণ খলিল্লা অলরেডি 3 দিন যাবৎ দুবাই বসে রয়েছে। সেইখান থেকে তারে ডাকানো হয়েছে যে তুমি এদিকে আসো পাপা, তোমার সাথে কথা বলবো। ডোনাল্ড তো পাগলা চোদা মানুষ, জানেনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তুলিয়া লইয়া গেছে, ওই গ্রিনল্যান্ড এখন খাইয়া দিব কইতেছে। এর কথা হচ্ছে ভাই, আমি যেটা কই এটা ব্যবসা সব আমার লয় করবা, তোমরা অন্য কোনো দেশের লয় করতে পারবে না। এটাই হচ্ছে মূল কথা। সেটা আজকে কথাটা না ফেললো, 2 দিন পর হইলো এই রিপোর্টটা পাবেন। দেখা যাক প্রতিদিনই কি কি হয়, আপনাদের কাছে কি কি নিয়ে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।